আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ৪ঠা ফেব্রুয়ারি। সরকারি গাড়ি ব্যবহারে অনিয়ম এই নিয়ে সমকাল পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো সেখানে বলা হচ্ছে ২২ জন উপদেষ্টার মধ্যে ৮ জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি শুধু সরকারি গাড়িতে চলেন না, অর্থাৎ সরকারি কাজেও তিনি তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। এছাড়া বাকি প্রায় আপনার ৮ জন বাদে বাকি সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন। তো এদের মধ্যে থেকে আমি একটু বলতে চাই, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, আসলে আমরা সকলেই তাকে চিনি। তাকে উপদেষ্টা পদে নিয়ে আসার পরে তার পদত্যাগ করানোর জন্য অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। অবশেষে তিনি এখনও পর্যন্ত উপদেষ্টা পদে বহাল রয়েছেন এবং কিসের ভিত্তিতে, মানে কোন যোগ্যতার ভিত্তিতে তিনি আসলে উপদেষ্টা হয়েছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো এমন একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন আসলে আদৌ আমরা জানি না। তিনি প্রভাব খাটিয়ে এই উপদেষ্টা অর্থাৎ ফারুকী আজম দুটি সরকারি গাড়ি ব্যবহার করছেন। একটি গাড়ি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নেওয়া, আরেকটি গাড়ি হচ্ছে সরকারি পরিবহন পুল থেকে আরেকটি গাড়ি নেওয়া, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে গাড়িটি সেই গাড়িটি তিনি নিজে ব্যবহার করেন এবং সরকারি পরিবহন পুল থেকে যেই গাড়িটি নিয়েছেন সেটা তার পরিবারের কাজে ব্যবহৃত হয়, পরিবারের কাজে ব্যবহার করেন এবং সেইটার সকল খরচ সরকার বহন করে। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ব্যাপারে যখন ওনার কাছে বলা হয়, উনি তখন বলেন আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জিপটাই বেশি ব্যবহার করি, জ্বালানি খরচও মন্ত্রণালয় দেয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকে, 2 জন চালক আছে। নিয়ম অনুযায়ী ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ের গাড়ি এভাবে ব্যবহার করা যায় কি না। এ প্রশ্নে তিনি বলেন আমি ওইভাবে দেখিনি, মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই ব্যবহার করছি। আর মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের গাড়ি পিএসপিআরও ব্যবহারের বিষয়ে তিনি আরও বলেন আগে থেকে যেভাবে ব্যবহার হয়ে আসছিল সেভাবেই ব্যবহার হচ্ছে। তো আসলে ওনার কথা মতো উনি বাংলাদেশ সরকারের, আমাদের বাংলাদেশের যে জনগণ, আমাদের প্রতিনিধি হিসেবে উনি যে সরকারে আসেন উপদেষ্টা হিসাবে, এরকম কোনো কিছু ওনার কথার মধ্যে বোঝা যাচ্ছে না। উনি বলছেন যে উনি ওইভাবে দেখেনি। তো উনি কীভাবে দেখেছেন আমি আদৌ জানি না, উনিই জানে, আমরা কেউ এই বিষয়ে কোনো কিছু জানি না। উনি বলছেন মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই তিনি ব্যবহার করছেন। এমনভাবে বললেন মনে হচ্ছে সচিব তার বাসায় থেকে টাকা নিয়ে এসে ওই গাড়িটা মনে হয় কিনে দিয়েছে এবং তিনি নিজে যেই গাড়িটা ব্যবহার করে এবং তার বাসায় যেই গাড়িটা বাসার লোকদের জন্য ব্যবহার হয় বা তার বাড়ির ব্যক্তিগত কাজে ব্যবহার হয়, সেই গাড়ির সকল খরচ, সকল দায়ভার মনে হয় মন্ত্রণালয়ের সচিব তারা নিজ পকেট থেকে দেয়। এই টাকাগুলো তো আমাদের মতো জনগণ আমরা দিই। এই জনগণের টাকা, আমাদের যে জনগণ, আমরা ভ্যাট ট্যাক্স, বিভিন্ন সরকারি খাতে যে আমরা বিভিন্ন রকম ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি, এগুলো থেকেই তো এই খরচগুলো বহন করা হয়। তো এগুলো তো জনগণের টাকা থেকেই তো এগুলো বহন করা হয়, এই খরচগুলো। কিন্তু ওনার কথার মধ্যে দিয়ে মনে হচ্ছে উনি সচিব ওনাকে দিয়েছেন, উনি ব্যবহার করছেন। এখন এতে জনগণের টাকা নষ্ট হচ্ছে বা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে নাকি, এসব নিয়ে ওনার আসলে কোনো তেমন একটা মাথা ব্যথা নেই। এবং ওনারদের শুধু ওনার না, উপদেষ্টা পরিষদের এখন বেশিরভাগ উপদেষ্টারই এমন একটা অবস্থা মনে হচ্ছে যে তারা উপভোগ করছেন, উপদেষ্টা পরিষদে থেকে তারা ভিআইপিভাবে চলাফেরা করছেন, তারা উপভোগ করছেন, খুব আনন্দে আছেন। এদিকে বাংলাদেশের মানুষ ভালো থাক বা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ হোক না হোক, এসব বিষয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নাই। তারা তাদের মতো ভিআইপিভাবে চলছেন, তারা খুব আরামায়েশে রয়েছেন, ইচ্ছা মতো গাড়ি নিয়ে ঘুরতেছেন। তো এটা তো গেল ফারুকী সাহেবের বিলাসিতা। তো এরপরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি আবার ফারুকী সাহেবের চাইতে 1 ডিগ্রি উপরে, তিনি 3টা গাড়ি ব্যবহার করছেন। আমরা অনেক সময় দেখে থাকি টিভির পর্দায় যে সালেউদ্দিন আহমেদ তিনি অর্থ উপদেষ্টা, তিনি একজন অর্থনীতিবিদও পাশাপাশি। তো তিনি অনেক সময় অনেক রকম সবক দিয়ে থাকেন পরিবর্তনের। তো আসলে উনি নিজেই পরিবর্তন হইতে পারছেন কিনা আমরা জানি না। তো উনি আসলে অনেক সবক দিয়ে থাকেন। তো এরপরে
আছেন হচ্ছে যুব ক্রিয়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিপ্লবীদের একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ব্যবহার করছেন 4টি গাড়ি এবং তিনার হচ্ছে পিএস এপিএস সকলেই গাড়ি ব্যবহার করেন, তার নামে গাড়ি ব্যবহার করছেন। এগুলো কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নাই, ইচ্ছা মতো ব্যবহার করছেন। তিনি এর আগেও আমরা দেখেছি উত্তরবঙ্গে তিনি প্রায় 2-4 দিনের ব্যবধানে প্রায় বেশ কয়েকবার হেলিকপ্টারে উঠেছেন, হেলিকপ্টার নিয়ে তিনি উত্তরবঙ্গ সফর করেছেন এবং এতটাই গুরুত্বপূর্ণ কাজে তিনি হেলিকপ্টার নিয়ে সফর করে গেছেন, সেটাও আমরা দেখছি। তিনি কম্বল বিতরণ করছেন। তো এই হলো অবস্থা। তো আমাদের বিপ্লবীদের যদি এই অবস্থা হয়, জানি না বাংলাদেশকে তারা কোন দিকে নিয়ে যাবে। তো এখন আমাদের বিপ্লবী আরও যারা রয়েছে তারা কেউ এখন এসব নিয়ে কোনো কথা বলে না। তারাই তো নতুন বন্দোবস্তর কথা বলছিলেন, তারাই তো স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, গোটা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমরাও স্বপ্ন দেখেছি, তাদের কথায় আশ্বস্ত হয়ে আমরাও স্বপ্ন দেখেছি সাধারণ মানুষ। কিন্তু তারা আজকে তো রীতিমতো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, আমাদের বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছেন। তারা নিজেদেরকে বিপ্লবী দাবি করে, তাদের আজকে এই অবস্থা কেন? তাহলে জনগণ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের উপর ভরসা রেখে যে আমরা সাধারণ জনগণ যে পরিবর্তনটা নিয়ে আসলাম, তো লাভটা কি হলো? সেই তো শেখ হাসিনার আমলে আমরা দেখতাম যে এইসব হতো। এখনও যেই রকম সেই রকমই রয়েছে, কোনো কিছুই বদলায়নি। তাহলে লাভ কি? তারা যে নতুন বন্দোবস্তের কথা বলে, পরিবর্তনের কথা বলে, কোথায় সেই নতুন বন্দোবস্ত, কোথায় পরিবর্তন? এখনও পর্যন্ত সামান্য গাড়ি, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, এগুলোরই মানে অপব্যয় বা প্রভাব খাটিয়ে এসব কিছু তারা কীরকমভাবে ভোগ করছে। মানে এক একজন 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাই তাদের একটা গাড়ি হচ্ছে না, তাদের 3-4টা করে গাড়ি লাগতেছে, এছাড়া তারা চলতে পারতেছেন না। এরপরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আবার ব্যবহার করছেন নম্বরবিহীন গাড়ি। জিপ গাড়ি একটা ব্যবহার করেন, সেটার আবার নাম্বার নেই, নম্বরবিহীন গাড়ি তিনি ব্যবহার করেন। এরপরে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি ব্যবহার করছেন খাদ্য অধিদপ্তরের গাড়ি। আর পরিবহন পুলের আরও একটি গাড়ি তার বাসায় ব্যবহার হচ্ছে। আর তিনি এ বিষয়ে বলেন, আমি একজন উপদেষ্টা মানে মন্ত্রী, আমি খাদ্য অধিদপ্তরের একটি গাড়ি ব্যবহার করছি আর পরিবহন পুলের গাড়িটা আমার বাসায় থাকছে। এবং তাকে তখন প্রশ্ন করা হয় যে নিয়মের ব্যত্যয় ঘটছে তো এর মাধ্যমে বা এরকম কিছু, তখন তিনি বলেন নিয়মের ব্যত্যয় হলেও দীর্ঘকাল থেকে এটা হয়ে আসছে। সচিবরাও 2টা করে গাড়ি ব্যবহার করছেন, মানে সচিবদের উপরে দায় চাপিয়ে তারা এগুলোকে আসলে জায়েজ করছেন। এগুলো কোনো কিছুই না, জনগণের টাকার কোনো মূল্য নাই, রাষ্ট্রীয় সম্পদ এরকমভাবে মানে অপব্যয় হচ্ছে, এগুলোর খরচগুলো তো রাষ্ট্রকেই বহন করতে হয়। তো এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা 3-4টা করে গাড়ি ব্যবহার করছেন, আরামায়েশে আছেন, ভিআইপিভাবে চলছেন। দেশের আইন শৃঙ্খলা যা হোক, মানুষ চুরি ডাকাতি ছিনতাই রাজধানী বন্ধ হোক আর না হোক, তারা ভিআইপিভাবে চলছেন। তারা খাল খননের উদ্বোধন করতে গিয়ে লাল গালিচার সম্বর্ধনা দিচ্ছেন, আবার সেটাকে পরে আপনার হচ্ছে পাল্টা বক্তব্য বা কৈফিয়ত দিচ্ছেন যে পিচ্ছিল জায়গা সেফটির জন্য নাকি লাল কার্পেট বেছানো হয়েছে। আমি জানি না এসব কতটা যুক্তিযুক্ত। আপনারাও আমার দর্শক যারা আছেন এগুলো একটু বিবেচনা করে দেখবেন। আসলে তাদের এখন যে কার্যক্রমগুলো, এগুলো দেখে মনে হচ্ছে যে আসলে মানুষের বাংলাদেশে যে এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, চুরি ছিনতাই রাজধানী থেকে শুরু করে মব ভায়োলেন্স, প্রত্যেকটা জিনিস মানুষের একদম ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, এখনও পর্যন্ত এসব কিছু মানুষের মানে ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। কিন্তু এসব নিয়ে তাদের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, এসব নিয়ে কোনো উপদেষ্টা কখনো কথা বলে না। মব ভায়োলেন্স হচ্ছে, এসব নিয়ে কোনো জায়গায় কোনো উপদেষ্টা কখনো কথা বলে না। তারা শুধু, তাদের কথা শুনে মনে হয় তারা শুধু আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ নিধন করলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে, শেখ হাসিনাকে একদম যদি তারা পারেন যে এখনই মানে নিয়ে এসে ফাঁসিতে লটকাই দিবে, তো মানে তাদের কথা মতো যে শুধু এইসব করলে বাংলাদেশের মানুষের পেট ভরে যাবে, বাংলাদেশের মানুষের চাহিদা একদম সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, বাংলাদেশ একবারে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তার জন্য শুধুমাত্র কি যে আওয়ামী লীগকে নিধন করতে হবে, আওয়ামী লীগকে কোনো রকম স্পেস দেওয়া যাবে না, শেখ হাসিনাকে নিধন করতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিধন করতে হবে। এবং তাদের মুখে শুধুমাত্র মানে আওয়ামী লীগ ওকে ধরো, ওকে মারো, একে কাটো,
ওকে পদত্যাগ করাও, মানে এসব ছাড়া আর কোনো কিছু নাই। মনে হয় বাংলাদেশের মানুষের চাহিদা শুধু এই একটাই। আসলে আমরা তো এইসব কিছু চাইনি, আমরা তো চাইছি শান্তিতে থাকতে, আমরা চাইছি ইনক্লুসিভ রাজনীতি, যে আমরা কোনো রকম হিংসা বিদ্বেষ এসব চাই না। কিন্তু তারা তেমন ঘৃণা ছড়াচ্ছে, তারা রীতিমতো ঘৃণা ছড়াচ্ছে, আমাদের বাংলাদেশের আমাদের বাঙালি জাতিকে তারা বিভক্ত করে দিচ্ছে এবং এতটা ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে নিয়ে যাচ্ছে যে মানে ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধের দিকে তারা দেশকে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব মাননীয় শফিকুল আলম সাহেব, তিনার কথাতে তো একদম স্পষ্ট, তিনি তো রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেন। তো আসলে আমরা এসব কোনো কিছুই চাই না, আমরা কোনো রকম ভায়োলেন্স চাই না। আমরা চাই যে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করুক এবং এখন খুবই জরুরি সুষ্ঠু একটা নির্বাচন, তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করুক। তারা একদম নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের হাতে তারা দায়িত্ব দিক। সেটা যে সরকার হয় হোক, বিএনপি হোক, জামাত হোক, ছাত্রদের নতুন দল হোক, যে হয় হোক, কিন্তু একটা নির্বাচিত সরকার আসুক যে আমাদের বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের আমাদের সাধারণ জনগণকে একটু স্বস্তি দিবে। যারা লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের কাছে আমার চাওয়া তারা আরও বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।